আজকে আমি 25 বছর প্র্যাকটিস করতে করতে আমি হয়তো অনেক সিস্টেমেটিক ওটি, যে কোনো মানুষের ওটির সঙ্গে চ্যালেঞ্জ দিতে পারে এমন ওটি আমার আন্তরিক আছে। চন্দননগরে একটা কুকুরের আইবল বেরিয়ে গেছিলো, তো সেখানে আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে কুকুরের চোখটাকে আমি অপারেশন করি এবং ও সুস্থ হয়। তো সেটা টেলিগ্রাফি বেরিয়েছিল যে কালুজ আই আন্ডার দি স্ক্যাল্পে। তখন থেকে আমি এটা করলাম, সেটা পেপারে পেলো। তখন থেকে আমার এই রাস্তার কুকুর বিড়াল নিয়ে কাজ করা শুরু। আর কুকুর বিড়ালকে মারা, যারা খেতে দিচ্ছে তাদেরকেও যদি যারা অকথ্য ভাষায় বলছে, তার জন্য যথোপযুক্ত আইন আছে। সব থেকে ক্রিটিক্যাল কোন প্রাণীর চিকিৎসা করা? সাংঘাতিক কোশ্চেন একটা। কোন প্রাণীর চিকিৎসা করা সব থেকে কঠিন, এটা যদি একবার আমি ভেবে নিই তাহলে কিন্তু সেই প্রাণীটার ট্রিটমেন্ট করতে পারবো না। কারণ আমাকে সবসময় মনে করতে হয়, আমি যখন ভেটেরিনারিতে ঢুকলাম, যখন আমি ব্লক ট্রেনিং ইন্টার্নশিপ অ্যাটেন্ড করছি, আমার সিনিয়র সার্জনরা যখন অপারেশন করছে, আমি ভাবতাম যে একটু ভেটেরিনারির হাত থেকে হ্যান্ড অফ গড। চিন্তা করুন, আমরা মানুষের ক্ষেত্রে যদি একটা আমাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট আমাদের ওয়াইফ বা আমাদের চেনাশোনা, তার একটা সি সেকশন যখন হয়, তার আগে ব্লাড টেস্ট, তার আগে তাকে ওটিতে নিয়ে যাওয়া, তার আগে তাকে স্যানিটাইজ করা, স্টেরিলাইজ করা, ওটি স্টেরিলাইজ করা। কিন্তু আমি যখন আজ থেকে 25 বছর আগে, আমার এটা 25 বছর প্র্যাকটিসিং জীবন, আমার সিলভার জুবলি কমপ্লিট হচ্ছে এই 2024। থ্যাংক ইউ। তো আমি 2000 থেকে প্র্যাকটিস করছি। এই সিলভার জুবলিতে এসে মনে হচ্ছে, যখন আমি প্রথম প্র্যাকটিস করা শুরু করি বা ইন্টার্নশিপের সময়, দেখলাম যে ব্লকে গরুটা বা ছাগলটা সিজার হবে, ওই ব্লকে ওই মেঝের মধ্যে বা খাটালের মধ্যে গরুটাকে স্ট্রেনিং করে শুয়ে দিয়ে, সেই খাটালে চারদিকে গোবর পোড়াচ্ছে, সেখানেই সার্জেন ইনসিশন দিচ্ছে এবং বাচ্চাটাকে বার করছে অ্যালাইভ, এবং সেখানে স্টিচ করে গরুটাকে আবার 10-15 দিনের মধ্যে সুস্থ করে দিচ্ছে। ভাবুন তো কি সাংঘাতিক একটা পুরো খাটাল, যেখানে গোবর নোংরা সব কিছু আছে, যেখানে অর্গানিজম ঘুরছে, সেখানে কিন্তু সার্জেন ঠাকুরের নাম নিয়ে সেখানে ইনসিশন দিচ্ছে এবং তাকে সুস্থও করছে। গরু বা ছাগলের সিজার 95% কেসই সুস্থ হয়। প্রত্যেকটা সার্জেনকে আমি দেখেছি, তারা কিন্তু ওই জায়গা থেকে সুস্থ করেছে। আজকে আমি 25 বছর প্র্যাকটিস করতে করতে আমি হয়তো অনেক সিস্টেমেটিক ওটি, যে কোনো মানুষের ওটির সঙ্গে চ্যালেঞ্জ দিতে পারে এমন ওটি আমার আন্তরিক আছে। সেখানে আমি অপারেশনগুলো করি। কিন্তু একটা টাইম যখন আমি 2000 সালে প্র্যাকটিস শুরু করি, 2003 সালে একটি খুব নামজাদা পেপারে বেরিয়েছিল যে কালুজ আই আন্ডার দি স্ক্যালপেল। আমি তখন তো পেশেন্ট হতো না, তখন আমি তো সবে প্র্যাকটিস করছি, জুনিয়র প্র্যাকটিস, তখন আমি পেশেন্ট পাবো না। তো আমি তখন থেকে ঠিক করলাম, যেহেতু আমি ছোটোবেলা থেকেই রাস্তার কুকুর বিড়াল খুব ভালোবাসতাম, তখন থেকে ঠিক করলাম রাস্তার এখন তো পেশেন্ট নিয়ে তো কী আছে, আমার তো নলেজ আছে, আমার কাছে মেডিসিন আছে। তো আমি রাস্তার কুকুর বিড়াল যেখানেই অ্যাক্সিডেন্ট হবে, ডক্টর কুণাল চক্রবর্তীকে ফোন করো, উনি ওনার টিম নিয়ে, তখন স্কুটার ছিল, সেই স্কুটারে করে গিয়ে আমি ট্রিটমেন্ট করতাম। তো আমি চন্দননগরে একটা কুকুরের আইবল বেরিয়ে গেছিলো, চন্দননগর মানকুণ্ডুর কাছে সার্কাস মাঠের ওখানে। তো সেখানে আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে কুকুরের চোখটাকে আমি অপারেশন করি এবং ও সুস্থ হয়। তো সেটা টেলিগ্রাফি বেরিয়েছিল যে কালুজ আই আন্ডার দি স্ক্যাল্পে। তখন থেকে আমি এটা করলাম, সেটা পেপারে পেলো। তখন থেকে আমার এই রাস্তার কুকুর বিড়াল নিয়ে কাজ করা শুরু। রাস্তার কুকুর বিড়াল অ্যাক্সিডেন্ট হলে আমি আমার দিক দিয়ে যথাসাধ্য আমি চেষ্টা করি তাকে কোনোভাবে না কোনোভাবে বাঁচাতে। এবার প্রাইভেট ক্লিনিকগুলো তো একটু খরচা বেশি হয়ই, কিন্তু সেই জন্যই আমরা প্রেফার করি যে আপনাদের ব্লকে হসপিটাল আছে বা বিভিন্ন পলিক্লিনিক আছে যেগুলো গভর্নমেন্টের, সেখানে কিন্তু ভালো ভালো সার্জনরা বসে আছে, সেখানে গিয়েও আপনারা ট্রিটমেন্ট করতে পারেন। আপনার প্রাণীদের সাথে কমিউনিকেশনের কোনো একটা ইমোশনাল মুহূর্ত যদি শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমি ডে টু ডে যে ট্রিটমেন্ট করি না, প্রত্যেকটা প্রাণীর সাথেই আমি ফার্স্ট গিয়ে আগে পেট প্যারেন্টের আগে তার সঙ্গে গিয়ে কথা বলি। সে কথা বললেই সে যেভাবে আমাকে আমার মুখটা চেটে দিয়ে যখন সে তার সাথে যে কমিউনিকেশনটা হয় না, সেই ডাক্তারদের ক্ষেত্রে, মানুষের ডাক্তারদের ক্ষেত্রে যে হিলিং টাচ, ওই হিলিং টাচ ব্যাপারটা চলে আসে। যার পায়ে ব্যথা হবে সে এমনভাবে বলবে যে আমার পাটা একটু দেখে দাও, এবং যার পেটে ব্যথা হবে সে পেটের দিকে মুখ করে বলবে যে আমার পেটটা একটু তুমি দেখে দাও, যে পেটের কোন জায়গাটা প্রবলেম। এবং এখন তো আমরা অনেক ডায়াগনস্টিক এইড আমরা পাচ্ছি বেঙ্গলে। আমি যখন 2000-এ প্র্যাকটিস শুরু করি, তখন ব্লাড টেস্টই খুব কিছু ক্লিনিক থেকে আমি করাতে পারতাম, কিছু ডায়াগনস্টিক জায়গা থেকে আমরা করাতে পারতাম। এখন তো আমরা অনেক, যে কোনো ব্লাড টেস্টই আমরা করতে পারছি, অর ইভেন আমরা ম্যাড্রাস, ব্যাঙ্গালোরেও ব্লাড পাঠিয়ে আমরা বিভিন্ন রকম টেস্ট করে আনতে পারছি। তো কমিউনিকেশন আমাদের কন্টিনিউয়াসলি ওদের সঙ্গে করতে হয়। একটা গরুর সাথেও যখন ট্রিটমেন্ট করতে হয়, কিরে কেমন আছিস, কি হয়েছে, এই বলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা শুরু হয়। এবং সেখান থেকেই আমাদের সাথে ওদের একটা মেন্টাল অ্যাটাচমেন্ট শুরু হয়, যে হ্যাঁ, ওরাও কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে যে আমার কিন্তু এই জায়গাটা প্রবলেম। এরকম কখনো হয়েছে যে কোনো মানুষ কোনো কুকুরকে বা বিড়ালকে অনেকবার নিয়ে এসছে, তার সাথে আপনার বন্ধুত্ব হয়ে গেছে?
মানে পেরেন্টের সঙ্গে বন্ধুত্ব? না না, মানে সেই পেটটার সাথে, সেই পোষ্যর সাথে বন্ধুত্ব, হ্যাঁ খুব অনেক হয়েছে। অনেকে আসে, অনেক পেশেন্ট আছে যাদেরকে বলে যে রকি চ মামা বাড়ি যাবো, রকি চ ডাক্তার কাছে যাবো, তারা ছুটে গিয়ে আগে গাড়িতে ওঠে। আমাদের আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকে তো ক্রেসও আছে। ক্রেসটা আমরা বলি আমাদের মামার বাড়িতে ঘুরতে এসছে। প্রথম দিকে অনেকেই ক্রেসে দিতে বা হোস্টেলে দিতে অনেক সময় ভয় পায় যে না ওখানে কেমন থাকবে, ও তো ঠিক মতো একা খেতে পারে না। যারা একা খেতে পারে না তারা আমাদের ক্লিনিকে যে ক্রেস আছে সেখানে এসে তারা নিজেরা একা খায়। আমরা সিসিটিভি ফুটেজ অথবা হোয়াটসঅ্যাপে তাদেরকে ভিডিও কল বা ভিডিও ক্লিপ পাঠিয়ে দেখি যে একা খায় না। কারণ বাড়ির কুকুর বিড়ালের ক্ষেত্রে অনেকেই আছে যারা বেশি যত্ন করতে করতে তাদেরকে খাইয়ে দেওয়া, ফোর্স ফিডিং করে, যেটা কিন্তু খুব ডেট্রিমেন্টাল, খুব বাজে। ফোর্স ফিডিং করলে প্রপার ডাইজেশন হয় না, তাদের প্রপারলি তাদের স্টুল পাস আউট হয় না, তারা মাঝে মাঝে বমি করে, সেইগুলো থেকে আটকানো যায় না, কিন্তু অনেকে শুনতে চায় না। কিন্তু তারাই যখন আমাদের ক্লিনিকে আসে তারা এসে কিন্তু নিজেরা খায় এবং তার ক্লিপিং কিন্তু আমরা পাঠাই। তো এরকম অনেকেই আছে যারা ক্লিনিকের নাম শুনে বা ক্রেসে যাবো চল সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে চলে আসবে, এরকম অনেক আছে। সেখানে বিভিন্ন অন্যান্য কুকুর বা বিড়ালদের সাথে তাদের বন্ধুত্ব তো হয়ে যায়। হ্যাঁ, নিজেদের সাথে নিজেদের বন্ডিং। এবং তারা যদি বেশি দিন থেকে চলে যায়, মানে রিসেন্টলি একটি বাচ্চা রাজুর পা অ্যাম্পুটেশন হলো। পা অ্যাম্পুটেশন হওয়ার আগে ওর হিমোগ্লোবিন খুব কম ছিল, তো আমরা ওকে অপারেশন করতে পারিনি, হিমোগ্লোবিন 8-এর নিচে ছিল। তো রাজু যখন হিমোগ্লোবিনটা রাইজ আপ করলো এবং রাজুর অপারেশন হবে, রাজুর পা যখন অ্যাম্পুট হবে, পাটা অ্যাক্সিডেন্টে হাফ বাদ চলে গেছিলো, রাইট ফোর লেগ সামনের দিকের। তাকে অপারেশন করার পর তার যখন যে শেল্টারে সে চলে যাওয়ার সময় আমাদের ছেলেমেয়েরা রীতিমতো চোখে জল ফেলছে। সে প্রায় 1 মাস মতো আমাদের কাছে ছিল। বুঝতেই পারছেন 1 মাসের একটা বন্ডিং, তারা কিন্তু যখন যায় আমাদের ছেলেদের চোখে জল চলে আসে। এবার আমারও হয়, কিন্তু আমি তো কিছুটা কন্ট্রোল করতে হয়, কিন্তু ওরা তো কন্টিনিউয়াসলি, মানে আমি ট্রিটমেন্টের ব্যাপারে থাকি, ওরা কন্টিনিউয়াসলি তাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, পটি পরিষ্কার করছে, তাদের সঙ্গে এমন একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় তারা যাবার সময়। যদি 15 দিন 20 দিনের বেশি কোনো কুকুর বা বিড়াল আমাদের থেকে বেশি দিন থাকার পর যায়, তাহলে কিন্তু আমাদের যারা ছেলে মেয়েরা আছে যারা ওদেরকে প্রতিদিন ডে টু ডে ঘোরাচ্ছে, খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, গ্রুমিং করছে, ব্রাশ করছে, তারা কিন্তু চোখের জল ফেলে। একদমই তাই। আর একটা সিরিয়াস দিকে আসি, সেটা হচ্ছে যে অনেকেই আছে, মানে আমাদের মানুষের মধ্যে অমানুষ, যারা কুকুর দেখলেই লাঠি দিয়ে মারে। মানে বাচ্চারা ছুড়লো আলাদা ব্যাপার, বয়স্করাও জোরে জোরে ইট ছোড়ে। এইগুলোর জন্য কি শাস্তি আছে আমাদের আইনে? আইপিসি অনেকগুলো ধারা আছে, 428, 529 এরকম অনেকগুলো ধারা আছে। সেটা যারা লয়ার তারা আরো ভালোভাবে গাইড করতে পারবে। ফার্স্ট হচ্ছে মানসিকতা। ল দিয়ে তো সব কিছু আটকানো যাবে না, কিন্তু আমি প্রথম দিকে যখন বললাম যে একটা বাচ্চা কুকুরকে বা একটু বড় কুকুরকে একটা ঢিল ছুঁড়ে মারছে, তখনই যদি তার বাবা মা তাকে প্রিভেন্ট করে যে কেন মারছো, ও তো আমাদের মতোই একটা জীব, ওরও তো বাঁচার অধিকার আছে, সেটাই কিন্তু অনেক সময় আমরা বলি না। ও মারছে, ও এটাতে আনন্দ পাচ্ছে, ঠিক আছে, ও আনন্দ পাচ্ছে, কিন্তু যখন ওই কুকুরটা ঘুরে এসে ওকে কামড়ালো, তখন কুকুরটাকে মারার জন্য সবাই মিলে লাঠি নিয়ে তাড়া করলে এই কুকুরটা এখন পাগল হয়ে গেছে। কুকুরকে পাগল বলার সুবিধা, তার সেই কুকুরটাকে মারার জন্য দেখা গেল অনেকজন এসে বাঁশ দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেললো। এই জায়গাটাই মস্ত বড় ভুল হলো। কুকুর কামড়ানো মানেই কিন্তু কুকুর পাগল নয়। কারণ কুকুর বিভিন্ন কারণে, কোনো অনেক সময় সাইকোলজিক্যাল কারণে দেখা গেল তার বাচ্চাগুলো সব মারা গেছে, সে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তার জন্য তার প্রপার ট্রিটমেন্ট আছে, তাকে একটু সিডেটিভ ড্রাগ খাওয়ালে বা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দিতে হয়, তাহলেই কিন্তু সে কন্ট্রোল হয়ে যায়। সেই জায়গাটা বুঝতে হবে। আর কুকুর বিড়ালকে মারা, কুকুর বিড়ালকে যারা খেতে দিচ্ছে তাদেরকে অকথ্য ভাষায়, যারা খেতে দিচ্ছে তাদেরকেও যদি যারা অকথ্য ভাষায় বলছে, তার জন্য যথোপযুক্ত আইন আছে। আমার কাছে যারাই এইসব ব্যাপারে কমপ্লেন বলে যে কোনো একটু আমাকে উপদেশ দিন, যে কীভাবে সাজেশন দিন, আমি কীভাবে কী করব, সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে বলি যে লোকটি বা যে ব্যক্তিটি ওই কুকুরটিকে অত্যাচার করছে বা আপনাকে অ্যাবিউজ করছে, আপনি সোজাসুজি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে তার নাম দিয়ে আপনি একটা এফআইআর করুন, কপি টু আপনি এসপি বা সিভিকে এই কপিটা ফরওয়ার্ড করুন। সেক্ষেত্রে অ্যাকশন হবেই হবে, কারণ আমাদের প্রশাসন তৎপর। যদিও পশুদের ব্যাপারে আইন কিছুটা শিথিল, কিছুটা জায়গায় পয়সা দিয়েই হয়তো সেই আইনটা থেকে বেরিয়ে আসা যায়, মানে বেল পাওয়া যায়, কিন্তু আইন কিন্তু শক্ত করতে গেলে আমাদেরকেই প্রোটেস্ট করতে হবে। আমরা যদি কন্টিনিউয়াসলি কোর্টকে, প্রশাসনকে জানাতে থাকি এই ধরনের
অ্যাবিউজড হচ্ছে, এরম ধরনের অত্যাচার হচ্ছে, তখন আইনও কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ হওয়ার জায়গায় থাকবে। সেই জায়গাটা বুঝতে হবে। আমরা যদি ঘরে শুধু এই কমপ্লেনটা নিয়ে নিজের ঘরে বসে থাকি বা ওই সোশ্যাল মিডিয়ায় সেটাকে দিই, তাহলে কিন্তু কোনো আইন নতুনভাবে চেঞ্জ হবে না। আইন যদি চেঞ্জ করতে হয় আমাকে হ্যামার করতে হবে, আমাকে হিট করতে হবে। সেই হিট করা কোথায় হতে পারে? আপনি কোর্টে গিয়ে কমপ্লেন করতে পারেন, আপনি থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন। আপনি থানার সঙ্গে সঙ্গে আপনি ডেপুটি ম্যাজিস্ট্রেটকেও জানাতে পারেন, ডিএমকে জানাতে পারেন, সেটা কপি টু আপনি করতেই পারেন। আপনার লয়ার আপনাকে প্রপার বুদ্ধি দেবে, কিন্তু ফার্স্ট গিয়ে কিন্তু আপনাকে সেই ব্যক্তিটির নাম দিয়ে পুলিশে কমপ্লেন করতে হবে। পুলিশ নিশ্চয়ই সেটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। দেখুন, যেরকম মানুষের ডাক্তারদের ক্ষেত্রেও সঠিক এবং ভুয়ো হয়, তো ভেটেরিনারি ডাক্তারদের ক্ষেত্রেও তো সঠিক এবং ভুয়ো হয়। তা আপনি একটু দর্শকদের বুঝিয়ে বলুন যে কোথা থেকে আপনারা পাস করেন এবং এক্ষেত্রে ডক্টরদের রেজিস্ট্রেশন হয় বা কি কি দেখে সঠিক চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি আমাদের ডিগ্রিটা যখন আমরা ভেটেরিনারিতে ভর্তি হই, যে ডিগ্রিটা পুরো ইন্ডিয়া অ্যাপ্রুভ করে, সেটা হচ্ছে BVSC, ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ডিগ্রি, যেটাতে আমরা ব্যাচেলার ডিগ্রি পাই। আমরা ডক্টর লেখার, আমাদের নামের আগে DR লেখার মতো একটা সম্মান পাই। এবার ডক্টর লেখার মানেই কি আমি প্র্যাকটিসিং রাইট পেয়ে গেলাম? না। BVSC করার পরে কেউ কেউ তাদের এডুকেশনটা MVSC মানে মাস্টার ইন ভেটেরিনারি সায়েন্স, মানে BVSC অ্যান্ড এখন সময় লাগে 5.5 বছর ইন্টার্নশিপ নিয়ে, তারপরে আবার 2 বছর MVSC, আবার তারপরে PhD করতেও পারি যে কোনো ভেটেরিনারির যে কোনো ফিল্ডে। কিন্তু BVSC বা MVSC বা PhD করলেই কিন্তু আমি প্র্যাকটিসিং রাইট পেলাম না। প্র্যাকটিসিং রাইট পেতে গেলে আমাকে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল, সেটা বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, বিহার ভেটেরিনারি কাউন্সিল বিহারের ক্ষেত্রে, ইউপি ভেটেরিনারি কাউন্সিলের ক্ষেত্রে ইউপির লোকেরা ইউপি ভেটেরিনারি কাউন্সিল থেকে কিন্তু নিজেদের স্টেট ওয়াইজ আবার আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার নিতে হয়। এছাড়া সেন্ট্রালি ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকেও কিন্তু আমরা রেজিস্ট্রেশন করাতে পারি। কিন্তু ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে করলেও যে স্টেটে আমি প্র্যাকটিস করছি স্টেট ওয়াইজ রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু আমাদেরকে নিতে হয় একটা টাইম পিরিয়ডের পরে। আচ্ছা, কিন্তু এই ডিগ্রি ছাড়া BVS মানে মিনিমাম BVSC অ্যান্ড ডিগ্রি ছাড়া কেউ আমরা প্র্যাকটিস করতে পারি না। এবার অনেক ক্ষেত্রেই অনেক রকম ডিগ্রি লেখা হয়, অনেকে DVSC লেখার কোনো রাইট নেই, C অ্যান্ড মানে ডিপ্লোমা ইন ভেটেরিনারি সায়েন্স, সে ডক্টর লিখতে পারে না। DVSC মানে ডিপ্লোমা ইন ভেটেরিনারি সায়েন্স ডিগ্রিটা হচ্ছে অনলি ফর প্যারাভেট বা ডক্টরস অ্যাসিস্ট্যান্ট, মানে আমাদের যেমন কম্পাউন্ডার বা প্যারামেডিক্যাল বিভিন্ন রকম কোর্স হয়, তারা ডক্টরকে অ্যাসিস্ট করতে পারে। সেটা 2 বছর, অনেকের ক্ষেত্রে 2.5 বছরের কোর্স হয়। সেটা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না হলেও সেই কোর্সটা এখন ওয়েস্ট বেঙ্গলে করা যায়, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও তার 2.5 বছর লাগে। আর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হয় তখন একটা ব্রিজ কোর্স করে এই 2.5 বছরের কোর্সটা করা যায়। কিন্তু এটা কিন্তু তাকে কোনোভাবেই ডক্টর বা প্রেসক্রিপশন করার জন্য তাকে রাইট দেয় না। তাকে রাইট দেয় কোনো একজন ভেটেরিনারি সার্জনের আন্ডারে সে যা যা কমান্ড করবে সেগুলোকে ফলো করা বা পারফর্ম করা। আপনার ব্যক্তিগতভাবে এই ফিল্ডের প্রতি ইন্টারেস্ট কি করে এলো? অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই, মানে অনেক ছোটোবেলা থেকে আমি কাঁচরাপাড়ায় বড় হয়েছি। তো কাঁচরাপাড়া বড় হওয়ার সময় আমি যখন খেলে ফিরতাম, আমার বাড়ির কোয়ার্টারের বাইরে, রেল কোয়ার্টারের বাইরে কালু বলে একটা কুকুর থাকতো, তাকে প্রতিদিন আদর করে ফিরতাম। আমার মা খুব কনজারভেটিভ, আমাকে মা প্রতিদিন স্নান করিয়ে বাড়ি ঢোকাতো। আর ওই সময় থেকেই পোকা মাকড়, পিঁপড়েকে দেশলাইয়ের বক্সে রাখা, তাকে মায়ের থেকে নকুলদানা, ঠাকুরের কাছ থেকে নিয়ে তাকে নকুলদানা দেওয়া, যেখানে পিঁপড়ে নেই সেখানে ওই পিঁপড়েগুলোকে রাখা যাতে ওদের আবার রেপ্লিকেশন হয়। কিন্তু সেগুলো তো সবই শ্রমিক পিঁপড়ে থাকতো, তার থেকে কোনটা রানী পিঁপড়ে কোনটা রাজা পিঁপড়ে সেইগুলো সব আমি স্টাডি করতাম, আর ওদেরকে আমি জমাতাম। আর বিভিন্ন জায়গায় এইখানকার পিঁপড়ে অন্য জায়গায় দিতাম, ওখানকার পিঁপড়ে ওখানে দিতাম। ছাগল নিয়ে তাকে মিল্কিং করার চেষ্টা করতাম। এটা আমার ছিল 6, 7, 8-এর। তারপর আস্তে আস্তে 11, 12 আমি চুচুড়ায় বড় হলাম। 11, 12 যখন পড়ছি, সেই যার নাম নিতে হয়, যে আমার বাবা মার পরেই যে আমার কাছে আছে, আমার মেন্টার মৃণাল চক্রবর্তী, সে বললো তুই যখন এতই কুকুর বিড়াল ভালোবাসিস তাহলে কেন ভেটেরিনারি সায়েন্স পড়বি না। সেখান থেকেই স্বপ্নটা আস্তে করে ট্রিগার করলো। ট্রিগার করার পরে এবার ভেটেরিনারির জন্য আমার প্রিপারেশন এবং আস্তে আস্তে ভেটেরিনারিতে পড়া।
ভেটেরিনারি পড়তে গিয়ে একটা ধাক্কা খেলাম, গরুর ডাক্তার, ঘোড়ার ডাক্তার। আবার আমি নিজেকে মোটিভেট করলাম এবং সেখান থেকে এখন মনে হয় যেন এই প্রফেশনটায় আমাকে ভগবান যেন হাত ধরে দিয়েছে। এই প্রফেশনে না আসলে হয়তো অনেক কিছুই জানা হতো না।